টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঠিক ইমিগ্রেশন নেই, তারপরেও ইমিগ্রেশনের সাথে সংশ্লিষ্টতা তো থাকবেই, কিছু আইনি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, আমাদের সন্তান সন্ততি যারা আছে, তারা স্কুলে যায়, কলেজে যায়, তারা কোন ধরনের ভুলগুলো করলে আইনি জটিলতার মধ্যে পড়তে পারে, আইনের সমস্যার মধ্যে পড়তে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয়ের উপরে তো অবশ্যই, তা না হলে ইমিগ্রেশন বা অন্য যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিফোন নম্বরে, যে টেলিফোনটি স্ক্রিনে ভেসে উঠেছে, সেখানে টেলিফোন করতে পারেন। তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে আমাদের এই নিউ ইয়র্কের তরুণ বাংলাদেশিরা, তারা কি স্বপ্নের পথে আছে নাকি আইনের ফাঁদের মুখে পড়ে আছে, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইব। তবে আপনার কাছে প্রশ্ন করার আগে এই বিষয়টির গুরুত্বটা একটু উপলব্ধি করতে চাই এবং দর্শকদের সঙ্গে সেটি শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, নিউ ইয়র্ক স্বপ্নের শহর, আলো ঝলমলে আকাশচুম্বী ভবনের শহর, সুযোগের শহর, সংগ্রামের শহর। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজারো ইমিগ্রেন্ট পরিবারের মতো বাংলাদেশি পরিবারগুলোর কাছেও এই শহর শুধু একটি ঠিকানা নয়, এটি স্বপ্ন, ত্যাগ, ভালোবাসা আর ভবিষ্যৎ গড়ার এক অঙ্গীকার। কিন্তু স্বপ্নের এই শহরেই আমাদের অনেক তরুণ আজ এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে যা আমরা অনেক সময় দেখতে পাই না, আর দেখতে পেলেও বুঝতে চাই না, অথবা বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে যায়। স্কুলে সহপাঠীর সাথে ছোট্ট একটি ঝগড়া, বন্ধুদের সাথে তোলা একটি ছবি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, মজা করে কারো আইডি ব্যবহার, গাড়ির স্টিয়ারিংয়ে বসে কয়েক সেকেন্ডের বেপরোয়া সিদ্ধান্ত, দেখতে খুব সাধারণ, খুব ছোট, কিন্তু আমেরিকার আইনের চোখে এই ছোট্ট ভুল কখনো কখনো হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় মূল্য দিতে হওয়া একটি সিদ্ধান্ত। একটি মুহূর্ত, একটি ভুল, আর তারপর পুলিশ, আদালত, স্কুল ডিসিপ্লিন, ক্রিমিনাল রেকর্ড, ইমিগ্রেশন জটিলতা, হারিয়ে যেতে পারে কলেজের স্বপ্ন, ক্যারিয়ারের সুযোগ, এমনকি একটি পরিবারের বহু বছরের ত্যাগও। সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক সময় তরুণরা জানে না, অভিভাবকরাও জানতে পারেন না বা বোঝেন না। তবে যখন বাস্তবতা দরজায় কড়া নাড়ে, তখন প্রশ্ন থাকে অনেক, কিন্তু সময় থাকে খুব কম। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি শুধু আইন নিয়ে আলোচনা নয়, এটি একজন বাবা মায়ের দুশ্চিন্তার কথা, এটি একজন ইমিগ্রেন্ট পরিবারের ভবিষ্যৎ রক্ষার কথা, এটি আমাদের সন্তানদের নিরাপদ রাখার কথা, এটি সচেতনতার কথা, দায়িত্বের কথা এবং সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা। নিউ ইয়র্কে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের সামনে কি কি বাস্তব ঝুঁকি আছে, কোন ভুলগুলো মুহূর্তে একজন কিশোর বা তরুণকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সামনে দাঁড় করিয়ে দিতে পারে, পুলিশ থামালে কি করতে হবে, নিজের অধিকার কি, আর কিভাবে একটি পরিবার তাদের সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারে, এই গুরুত্বপূর্ণ বাস্তব ভিত্তিক এবং হৃদয়স্পর্শী আলোচনা নিয়েই আজকের অনুষ্ঠান। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল অনুষ্ঠান। নিউ ইয়র্কে তরুণ বাংলাদেশিরা স্বপ্নের পথে নাকি আইনি ফাঁদের মুখে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আজকের বিষয়ের উপরে একটা সিনপসিস আমি দেওয়ার চেষ্টা করেছি বা সারমর্ম বলার চেষ্টা করেছি। আপনার কাছে আইনি দিকগুলো নিয়ে যে
ভূমিকাটা আমি দিয়েছি, তার উপরে আইনি দিকের উপরে বেশ কিছু প্রশ্ন আপনাকে করব, আপনার কাছে সেই প্রশ্নগুলোর উত্তরও জানতে চাইব। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই যে অনেক বাংলাদেশি অভিভাবক মনে করে থাকেন বা মনে করেন স্কুলে ছোটোখাটো মারামারি এটা আর তেমন কি, বা এটা খুব একটা স্বাভাবিক বিষয়, কিন্তু নিউ ইয়র্কের আইনে একটি স্কুল ফাইট কখন অ্যাসল্ট, হ্যারাসমেন্ট বা জুভেনাইল ডেলিকুয়েন্সি মামলায় রূপ নিতে পারে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে এই কথাগুলো আমি বলতে পারতাম, মানে বা বলা উচিত প্রথমে, যে সেটা আপনি অলরেডি যেভাবে ব্যাখ্যা করেছেন তারপরে আর আমার কিছু বলার থাকে না। খুব সুন্দর করে জিনিসটা, কারণ আমরা এই প্রোগ্রামটার মধ্যে ন্যাচারালি আমরা চাইব যত সহজ করে মানে সাধারণভাবে জিনিসটা মানুষকে বুঝিয়ে বলতে। আইনের অত মার প্যাচের ব্যাপারটা এখানে হয়তো প্রয়োজন নেই। সেটা যখন কারো ব্যক্তিগতভাবে এরকম সিচুয়েশনে পড়বে সেগুলো তো আমরা ডিল করতেই হয়, আমি এগুলো রেগুলার করি। কিন্তু এখানে প্রোগ্রামটা আমার মনে হয়, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা হচ্ছে বাচ্চারা এই অনুষ্ঠানে হয়তো দেখে বা তারা হয়তো এটাকে ব্যবহার করতে পারে এই অনুষ্ঠানটা, কিন্তু বাবা মা তারা যদি এই অনুষ্ঠানটাকে দেখেন এবং এখান থেকে যদি ওনারা একজন মানুষেরও কোনো উপকার হয় তাহলে ভালো হবে। প্রথমেই বলে নেওয়া দরকার যে এই কথাগুলো উঠলে আমাদের একটু একটা ভয়ের ব্যাপার, একটা ব্লেমের, একটা নিজের মধ্যে একটা গিল্টি ফিলিংয়ের একটা ব্যাপার থাকতে পারে। আমরা প্রথমেই বলে নিচ্ছি ব্যাপারটা সাধারণভাবে তা নয়। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, এই যে ক্রিমিনাল লয়ের ব্যাপারটা এটা মেইনলি স্টেট সাবজেক্ট, এবং আমি নিউ ইয়র্ক আর নিউ জার্সির যেহেতু অ্যাডমিটেড লয়ার, আমি এই দুইটা মানে স্টেটের ব্যাপারে কথা বলতে পারি, যেমন অন্য কোনো স্টেটের ব্যাপার না এই ব্যাপারগুলো। দিদা, তো এখন কথা হচ্ছে, আপনি যদি নর্মালি আমি একটা সিনারিও দাঁড় করাই যে ম্যানহাটনের আপনি চেম্বার স্ট্রিটে গিয়ে যদি অল দ্য ওয়েস্ট সাইডে যান, গিয়ে দেখবেন যে ওয়েস্ট সাইড হাইওয়ের এদিক থেকে শুরুতে আর ওখানে গিয়ে শেষ হলো আপনার ওই একটা ওভারব্রিজ আছে। আপনি 3টার সময়, বিকেল 3টার সময় ওখানে দাঁড়ান, দেখবেন শত শত বাচ্চারা ওই স্কুল, ওইখানে একটা বিখ্যাত স্কুল আছে, হাই স্কুল, স্টাইভেসন হাই স্কুল, ওখান থেকে ওই ওভারব্রিজ দিয়ে পার হয়ে এদিকে আসতেছে প্রচুর বাচ্চা কাচ্চা। দেখবেন এর মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা অনেক অনেক, এইভাবে করে ব্রঙ্কস রাইন্স, ব্রুকলিন টেক, এরকম আরও অনেক ভালো ভালো স্কুল আছে। তারপরে বা যে কোনো স্কুল থেকেই তারা অত্যন্ত ভালো করতেছে, আইভি লীগ স্কুলে যাচ্ছে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো ফলে ম্যাক্সিমামই কিন্তু তাদের বাবা মা হয়তো খুব মানে কষ্টকর কোনো কাজ করছেন, হ্যাঁ, এখনও তারা হয়তো অতটা সেটেল হন নেই, হয়তো কেউ কেউ সেটেল হয়েছেন, কিন্তু তাদের বাচ্চারা মানে প্রশংসনীয়ভাবে, মানে উদাহরণ দেওয়ার মতো করে তারা ভালো করছে। এবং তারা খুব ভদ্র, মার্জিত, এভাবে করেও ম্যাক্সিমাম তাই। সুতরাং ব্যাপারটা এমন না যে আমরা এই বিষয়টা নিয়ে মানে সিলেক্ট করেছি, মানে আমাদের মধ্যে এটা একটা মহামারীর মতো একটা খুব বড় একটা তেমন কিছু নেই, একজনের হলেও সেটা যাতে না হয় সেজন্যই বিউটিফুল। এইখানেই আমি যেটা আসতে চাই যে যেহেতু টিভিএন 24 কর্তৃপক্ষের একটা দায়িত্বের মধ্যে তারা এটা পড়ে যে কমিউনিটি ডেভেলপমেন্টে, সুতরাং এগুলো না হওয়ার আগে, মানে জ্বর হয়ে গেলে ট্যাবলেট খাওয়ার থেকে যাতে ওইটা নাই হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, হ্যাঁ, ওই জিনিসটাই বোধহয় ওনারা করতে চাচ্ছেন। যে এরকম যদি একটা বাচ্চাকেও যদি আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারি, কোনো একজন প্যারেন্টসের আমরা যদি বন্ধু হতে পারি, হয়ে যদি উনি এখান থেকে কিছু নিয়ে, হ্যাঁ, যদি ওনার কোনো উপকার হয়, তাহলে আমার মনে হয় যে টিভিএন 24 কর্তৃপক্ষ সার্থক ফিল করবেন। আচ্ছা, তো যাই হোক, তো এরকম একটা সিচুয়েশন আছে। কিন্তু ছোট ছোট কিছু ঘটনা, আমি যেমন এক মা আসলেন, কেঁদে কেটে শেষ। কি ব্যাপার, উনি তার কিশোরী এক মেয়েকে নিয়ে দোকানে গেছে বাজার করতে। তো মেয়েটা ওনার অজ্ঞাতে ওখান থেকে সোজা বাসায় চুরি করছে, শপ লিফটিং, সুন্দর শব্দ, এই ধরনের কিছু একটা করেছে। আর উনি কাঁদতেছে, একটা তো হচ্ছে মেয়ের জন্য এই সেইগুলো হলো,
আরেকটা হচ্ছে ওনারা নতুন আসছেন, এই শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে আসছে, কি শরমের ব্যাপার, কি বদনাম হবে, মানে উনি এই লজ্জা কোথায় রাখবেন, বাইরের মানুষ তো আছেই, মানে নিজের পরিবারের মধ্যেই একটা শরমের একটা ব্যাপার গেল। তো উনি চাচ্ছেন না ইভেন ওনার হাজব্যান্ডকে জিনিসটা জানাতে গেল। আবার যখন পুলিশ আসলো তখন উনি করলেন কি, ওনার উপরে দায়টা নিয়ে নিলেন, মেয়ের উপর দায় না দিয়ে, এরকম একটা ব্যাপার করলো। তো মোট কথা হচ্ছে এই ধরনের একটা ঘটনা, এরকম প্রচুর ঘটনা আছে, মানে বড়রাও করে। কিন্তু আমি বলতে, আমরা যেহেতু ছোট দিনের কথা বলতেছি, এরকম একটা ঘটনা কিছুদিন আগে, যদিও এটা মানে নিউ ইয়র্কের কেসটা, আমি জাস্ট একটা ঘটনা বলি। সে বড় ভালো স্পোর্টস পার্সন, খুবই ভদ্র, খুবই সব কিছু আছে, বন্ধু বান্ধবের সাথে একটা দোকানে গেছে, ওরা ওইখানে চুরি করছে। তো চুরি করছে, যে এই সিকিউরিটি গার্ড আছে বাকি সব দৌড় দিচ্ছে, সে ভদ্র ছেলে, সে দাঁড়ায় গেছে। দেখেন কীভাবে সমস্যায় পড়ে, সে বিপদে পড়ে গেল। তো যাই হোক, তাকে ওইখান থেকে বের করা হয়েছে, মানে সে নট গিলটি হয়েছে গেল, কিন্তু ওই 6 মাস ওইটা একটা প্রবেশনে ছিল, মানে দেখেছে ইত্যাদি এই ধরনের। মোট কথা হচ্ছে যে এই ধরনের। তারপরে একজন ডাক্তার, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট, গাড়িতে অন্যদের সাথে ছিল, হ্যাঁ, ওরা ওই মারিজুয়ানা জাতীয় কিছু খাচ্ছিল। তো তারপরে মানে অন্যদের বোধহয় মানে একটা সমস্যা ছিল, উনি ওনার দায়িত্বটা নিল, যে ও মানে ওই ভদ্রলোক ছোটবেলা তখন যে আমি করেছি, এইভাবে করে উনি দোষী মানে সাব্যস্ত হয়ে, এরকম একটা সমস্যা ছিল। পরে এটা তার ইমিগ্রেশনের একটা সমস্যা ছিল। এইরকমভাবে ছোট ছোট বহু ঘটনা আছে, হ্যাঁ, যেমন ওই এরকম বহু ঘটনা আছে আর কি, মোট কথা হচ্ছে। হ্যাঁ, তো ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আবেগের বশবর্তী হয়ে, ক্ষণিকের রাগের মাথায়, হ্যাঁ, আমি আপনার স্কুলের ওখানে আসতেছি, হ্যাঁ, যে এই ধরনের অনেকে অনেক কিছু করে ফেললে, যেটার ফলে ভবিষ্যতে, যেমন আপনি যেটা বললেন যে হ্যাঁ, সে একটা ভালো স্কুলে চান্স পাওয়ার ব্যাপারে, তার একটা স্কলারশিপ হওয়ার কথা ছিল, হ্যাঁ, তো তারপরে তার ফ্যামিলি হয়তো ইমিগ্রেশনে কোনো একটা ইস্যুতে আছে, ইভেন হয়তো গ্রিন কার্ড হয়ে গেছে কিন্তু সিটিজেনশিপ হয় না। এগুলোর ক্ষেত্রে, কারণ গুড মোরাল ক্যারেক্টার নামে একটা জিনিস আছে। যেমন অনেক বাচ্চা, যেমন আরেকটা কথা মনে পড়লো, সাবওয়ের নিচের দিক দিয়ে চলে গেল, যেটা তার একটা বিরাট ক্রেডিট, কেউ ধরতে পারলো না, কিন্তু এগুলা কিন্তু ওই ক্যামেরাতে ধরা পড়তে, এরকম বিভিন্ন কিছু আছে ছোট ছোট। বা আপনি সাবওয়ে যখন মানে ট্রেন যখন থামলো, বেরোতে গিয়ে কার সাথে ধাক্কা লাগলো, আপনি পড়ে গেলেন, কোন মেয়েকে টাচ করেছেন, আনওয়ান্টেড টাচ। এই ধরনের বহু ধরনের ছোট ছোট ঘটনা আছে। এর কারণে আপনার, যেমন আপনি মানে যারা কিশোর বা তরুণ নিয়ে আমরা কথা বলছি, তারা টকিং অ্যাবাউট কি, একটা ভালো স্কুলে ভালো কলেজে যাওয়া, স্কলারশিপের ব্যবস্থা করা, ভবিষ্যতে এমপ্লয়মেন্ট, এগুলো সারা জীবন থেকে যায়। যতই আপনারা বলেন 7 বছর 3 বছর, এগুলো বের করার কোনো ব্যাপার না। তো ফলে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এই ব্যাপারে বন্ধুর মতো এগুলো যদি একটু আলোচনায় রাখেন, কারণ অনেক সময় তাদেরকে যদি খুব কড়া করে এগুলো বলা হয়, তারা হয়তো অন্যভাবে রিয়েক্ট করতে পারে। তো সুতরাং যে এই ধরনের জিনিসগুলো যদি হয়, তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর আপনি যেটা বলতে চাচ্ছেন, যখন কাউকে কোর্টে নেওয়া হয় অ্যারেস্ট করে, তখন প্রথমে হয়তো একটা চার্জ দিয়ে নিয়ে গেল, যেমন এই মুহূর্তে আমার সামনে 15 তারিখে একটা মানে ফার্স্ট ডিগ্রি মিসডিমিনার একটা কেস। আমি শিওর যখন এটা কোর্টে যাবে, যখন আমি ওই চার্জশিটটা পাবো, দেখবো যে সাথে আরো 5টা ধারা যোগ করে দিয়েছে, এবং সেটা যদি ফেলনি কেসে চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু সর্বনাশ, মানে মানে অবাক হব না আমি আর কি। তো ফলে আপনি যেটা বললেন কি চার্জ হতে পারে, কেউ জানে না, কারণ আপনার বেশ কয়েকটা চার্জ দিয়ে দিতে পারে। তখন আমাদের কাজ হচ্ছে যে সবচেয়ে লো চার্জে বা ইভেন তারও নিচে গিয়ে কোনোভাবে প্রি ডিল করা যায় কিনা। কিন্তু কথাটা হচ্ছে এরকমের চার্জ আসতে পারে, এবং সেখানে যে ঘটনাটার বর্ণনা থাকে, এই সব কিছু পুলিশ রিপোর্ট অনেক সময় শুধুমাত্র ওই যে লাস্টে আপনি ছাড়া পেয়ে গেলেন ওইটার কাগজ দিলেই হয় না, পুরো পুলিশ রিপোর্ট, সেখানে পুলিশ অফিসার কী বর্ণনা দিয়েছেন, সাক্ষীরা কী বর্ণনা দিয়েছে, এগুলো সব কিছু তারা রিভিউ করে তাদের মতো করে তারা একটা জাজমেন্ট কল করে। তো এইগুলা এমপ্লয়ার করে, ইমিগ্রেশনে করে, হ্যাঁ, আপনার স্কলারশিপ কমিটি করে, অ্যাডমিশন কমিটি করে। ফলে আপনার এটার যে কোন কোন ধরনের ধারায় যাবে আপনি বলতে পারেন না। অ্যাসল্ট হতেই পারে, আপনি করেছেন, আবার আপনাকে পাওয়া গেল সাথে আপনার একটা ছুরি ছিল, আর যায় কোথায়, সেখানে ওয়েপন চার্জ চলে আসলো। তো বা আপনার সাথে দেখা গেলো আপনি ওই যে ফেসবুকে, ইনস্টাগ্রামে এমন সব ছবি টবি করেছেন, বা এমন সব কাপড় চোপড় পরে গেছে টু ফিট ইন,
আপনি তো ভাবছেন যে এতে তাকে খুব স্মার্ট লাগছে, কিন্তু এতে করে গিয়ে দেখা গেল ওনাকে দেখা গেল কোন একটা মানে গ্যাং মেম্বারশিপের একটা। এই গ্যাং নিয়ে যে কথা বললেন, তাহলে গ্যাং নিয়ে আপনাকে আরেকটি প্রশ্ন করি, যে আজকাল এই গ্যাং সংশ্লিষ্ট অভিযোগ অনেক সময় শুধু বন্ধু বান্ধবের সঙ্গে যে ছবি তোলা বা যেটা আপনি বললেন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টের মাধ্যমে উঠে আসে, বাস্তবে পুলিশ বা প্রসিকিউটর কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই তরুণদের বিরুদ্ধে মামলা গড়ে তোলে, এই ব্যাপারে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে প্রথমে সামহাউ সে ধরেন ল এনফোর্সমেন্টের একটা নেটে গেল, কোন একটা কারণে আপনি অ্যারেস্টেড হলেন, আপনাকে কোর্টে নেওয়া হলো, তখন তার সমস্ত ব্যাকগ্রাউন্ড তারা এরকম করতে পারেন। আপনার ফোনটা নিয়ে তারা সেখান থেকে বিভিন্ন এভিডেন্স দিতে পারে, হ্যাঁ, তারপরে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে বিভিন্ন কিছু আসতে পারে অন্য ডাটাবেজে, মানে বিভিন্নভাবে। মোট কথা হচ্ছে তার বিরুদ্ধে এভিডেন্স, যে কারণ তারা তো হাঁটতে চায় না। পুলিশ যদি অ্যারেস্ট করে আর যদি প্রসিকিউটর তাকে ছেড়ে দেয়, তখন পুলিশ তার কাজ করবে না। তো ফলে তাদের কাজ হচ্ছে যে পুলিশের সাথে মিশে যেন তারা ফাইটটা করে এবং তার জন্য কিছু না কিছু একটা শাস্তি হয়, ওই ব্যবস্থাটা করে। হয়তো দেখা গেলো ফর ভেরিয়াস রিজনস সে গিয়ে হয়তো ওই যে টপ লেভেলের সাজাটা থেকে বাঁচানো যায়, কিন্তু একদম কিছুই হবে না তা হয়তো হয় না। হ্যাঁ, একটা ভায়োলেশন থেকে যায়। হ্যাঁ, আপনাকে হয়তো ফর্মালি বলতে হবে না যে আপনি ক্রাইম করেছেন যদি আপনি সেকশন 240-20 আন্ডারে ভায়োলেশন পান, কিন্তু কথা হচ্ছে ওটা থেকে যায়। আপনারা যারা ভাবছেন যে এটা শেষ হয়ে গেছে, এটা সিল লেখা অমুক, কিচ্ছু না, এভরিথিং ক্যান কাম আউট। আরেকটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করা যায় হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, যেটা নর্মালি আর্টিকেল 3 কোর্টে আপনাকে জিজ্ঞেস করা যায় না। কনভিকশন জিজ্ঞেস করা যায়, অ্যারেস্ট জিজ্ঞেস করা যায় না। কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত, আমরা তো এখনো আমরা ইমিগ্রেন্ট ফ্যামিলিজের মতো অবস্থায় আছি, আমাদেরকে জিজ্ঞেস করা যায়। এই হলো কথা। তো অনেক সময় আমাদের আমেরিকায় তো ধরুন অস্ত্র রাখা অনুমতি আছে, আমরা দোকানে যে একদম বন্দুকও কিনে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। এত দূর আমরা নাই গেলাম, আমরা যদি অনেক তরুণদের কথা যদি বলি যে সেফটির জন্যে, সামান্য তারা যদি মনে করতে পারে আমার নিরাপত্তার দরকার, সেজন্য পকেটে যদি ছুরি বা অন্য কিছু রাখে, এই নিউ ইয়র্কে যদি নাইফ পজিশন কতটা গুরুতর অপরাধ হতে পারে, এবং এমন একটা অভিযোগ ভবিষ্যতে কলেজ বা চাকরির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এই জেনারেল এই একই কথা বারবার। আচ্ছা, মানে আপনার ধরেন এই একটা জিনিস থেকে, প্রথম কথা হচ্ছে এটা অন্যায়, এটা থেকে শুরু করে এটার এক একটা মানে ইনসিডেন্টের জন্য আপনার হেন চার্জ নাই যে দেওয়া যায় না। ওরা এমন করে তখন চার্জগুলো এতগুলো আনে যাতে একটা না একটাতে তাকে ধরা যায়। এই যে ব্যাপারটা এরকমের, তো এবং যত উপরের ধরনের চার্জ নেওয়া যায়, কারণ ওরাও জানে যে একটা প্লি ডিল হবে, তারপর মোশন টু ডিসমিস হবে, তারপর ট্রায়ালে গেলে সামহাও মানে ম্যাক্সিমাম কেস তো ওই প্রি ডিলের মাধ্যমে শেষ হয়। তো ফলে এমনভাবে তারা চার্জগুলো আনে যাতে করে একটা নাতে একটাতে ধরা যায়। আপনার যদি মিনিমাম ওইগুলো হয়, হ্যাঁ, যেমন অন্যরা যারা আছে তারা জানেন আপনার লাইসেন্স সাসপেন্ডেড হয়ে যাবে, আপনার মানে আপনি মানে মানে আপনি একটা স্কুলে ভর্তি হবেন, সেই জিনিসটা এটা উঠে আসবে, ইমিগ্রেশনে উঠে আসবে, আপনার ভবিষ্যতে চাকরির জন্য যাবেন সেখানে উঠে আসবে। হেন জায়গা নাই যেখানে আপনি একটা বিরক্তিকর সিচুয়েশনে পড়বেন না। তখন আপনার ছেলেটা আদারওয়াইজ কত ভালো, আপনার মেয়েটা আদারওয়াইজ কত ভালো, আপনার শুধুমাত্র এগুলোর জন্য সে সারাটা জীবন পস্তাবে, এটা তো আপনি সহ্য করতে পারবেন না। ফলে তাদের সাথে বন্ধুর মতো হয়ে এগুলো যদি আলাপ করা যায়। একবার এক বাচ্চা স্কুলে গিয়ে বলল, কোনো একটা বড় একটা ঘটনা ঘটেছিল আমেরিকার, এগুলোতে আমরা ডিটেলে না গেলাম, যে আমার বাবা মা খুব খুশি। টিচার জিজ্ঞেস করতে, সাথে সাথে যেটা হয়েছে তার বাবা মা ইজ ইন জেল। আচ্ছা, হ্যাঁ, এগুলা খুব সাবধান, মানে বাচ্চারা গিয়ে স্কুলে কি বলে না বলে, এগুলা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। ফরেন পলিসি কনসিডারেশন আছে, বিভিন্ন কিছু আছে। সুতরাং মানে তারা মানে স্কুলে গিয়ে কি বললো, টিচারকে কি বললো, কাউন্সিলরকে কি বললো, হ্যাঁ, সেগুলোও খুব সাবধান। তারপরে আমি একবার এক কেস করলাম, কি ব্যাপার, আপনার সে হংকং থেকে ফেরার পথে সে অ্যারেস্টেড হলো। কি ব্যাপার, 18 বছর হওয়ার 3 দিন পরে তার হয়ে গেছে এরকম। সে স্কুলে তাকে রচনা লিখতে গেছে, তোমার স্বপ্ন কি, সে নাকি টিচারকে মেরে ফেলবে এই স্বপ্ন লিখছে। আর যায় কোথায়, নিউ জার্সির অ্যান্টি টেরোরিজম লয়ের আন্ডারে সে সাজা হয়ে গেল গিয়া। তার অ্যাকচুয়াল জেল কত দিয়েছে সেটা বড় কথা না, টাইম সার্ভ অমুক সময় এটা রয়ে গেছে।
সে যখন ওই যে দাদিকে দেখতে গিয়ে ফিরে আসতেছে তখন তাকে ধরছে। জাজ আমাকে ক্লিয়ারলি বলে দিল, মানে ডিপোর্টেশন প্রসিডিংস ক্লিয়ারলি বলে দিল যে যদি গভর্নমেন্ট তারা মাফ করে দেয়, মানে যারা চার্জ প্রসিকিউটর, তাইলে যদি কিছু করা যায়, আমার কাছে কিছু করার নাই, কারণ চার্জ আমি জাস্ট আই হ্যাভ টু জাস্ট অ্যাপ্লাই দ্য ল, এই হচ্ছে কথা। হি উইল বি ডিপোর্টেড। ফ্রেন্ড সব। তারপরে যেই টিচার, মানে কি বলবো, হ্যাঁ, মানে যেই মানে টিচারকে সে কি করবে যেটা বললাম আর কি। এখন আমার টার্গেট হচ্ছে ওই টিচারের কাছ থেকে কিভাবে ভালো সার্টিফিকেশন নেওয়া যায়। প্রথমে তো সে রেখেই দিবে, শুধু এইটুকু বললো তার ছোটো ভাইয়ের ব্যাপারে যারা বলতে বলো আমি সব রাজ্যে আছি, ব্রাইটেস্ট, নাইস, এভরিথিং, কিন্তু ওই ছেলেটা নট মি, কিন্তু আমি আনাইছি। যাও, তো মোট কথা হচ্ছে যে এই ধরনের আপনি স্বপ্ন দেখবেন কি ব্যাপার, আপনার যেটা বলতেছে টিচারকে বুঝতেই পারতেছে, তো এইগুলো তো বলাও একটা কেমন হতো, এগুলো তাদেরকে বুঝিয়ে শুনে রাখতে হবে। হ্যাঁ, আমাদেরও বাচ্চা আছে, আমরাও জানি, সে খুব সে বলতেছে এই ও খারাপ, এই খারাপ। বাবা একটু সাবধানে থাকো। হ্যাঁ, আমরা একটা গিভেন সিচুয়েশনের মধ্যে আছি, আমাদেরকে যেটা না বুঝো, এই যে আমাকে সেদিন অবাক হলো, আমি আই হ্যাপেন টু বি মানে সিটিজেন আর কি, আমি জন্ম তো নাই অবশ্যই, হ্যাঁ, আমিও একটা কার্ড রাখি। আমার কেন কার্ড রাখতে হবে? আমার আপনার রাখলে অসুবিধা, আমার পকেটেও আছে। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে অনেক সময় মুখে বড় বড় উপদেশ দেওয়ার থেকে উদাহরণ দেওয়া ভালো। আমি নিজেও রাখি, কারণ আমি ওই যে কেরানি, সিকিউরিটি গার্ড, তাদের সাথে ফাইট করার জন্য এখানে জন্মাই না, আমি যাদের সাথে ফাইট করি, তাই না? তো তারা একটা বিল্ডিং এ ঢোকার সময় আমাকে কেন জিজ্ঞেস করলো, আমি অ্যাটর্নি, কি দরকার আছে বাবা? আমি যখন ইসের বলতে যাই, ওই পাশে গিয়ে আমি হাতটা এইভাবে করি, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, তোমার কাজ তুমি করো, আমি হ্যাঁ, মানে এই যে কিছু কিছু জিনিস আছে, ওই যে স্কুলে যাওয়ার সময় চেক করে, এই করে, সে করে, হয়তো খেপে গেল। হ্যাঁ, অনেকে রিঅ্যাক্ট করে। আমার এক ক্লায়েন্ট ছিল, সে শার্ট টার্ট কিনছে, পয়সাও দিচ্ছে, দিয়ে বেড়ানোর সময় ডেট হচ্ছে, কি ব্যাপার, ওই যে তার রিসিপ্টটা দেখতে চেয়েছে, না রিসিপ্টটা দেখতে চায় নাই, ওইখানে ওই যে যিনি ক্যাশিয়ার উনি ভুল করছে, উনি স্ক্যান করে, হ্যাঁ হ্যাঁ, তো স্ক্যান করে না, এটা তারও দোষ না, কিন্তু সে রেগে গেছে, তা আমাকে ধরলো কেন, আমি তো মানে এই করে আসছি, ওই যে রেগে গেছে, সিকিউরিটি গার্ডও পুলিশ কল করে দিচ্ছে, মানে তারপরে একটা বিশাল উৎপাত, মানে মোট কথা হচ্ছে আপনিও তো আবেগের বশবর্তী হইয়া রাগান্বিত, ইউ হ্যাভ 37 রিজনস টু ডু দিস, আই ডোন্ট কেয়ার। একদম সাবধানে থাকতে হবে, একদম সাবধানে থাকতে হবে। একবার মানে আমি আপনাকে বলি, একবার আমার কলিগ অ্যাটর্নি ভদ্রমহিলা বললো যে আপনারা তো বাইরে থেকে আসছেন, মানে আপনাদের দুঃখটা তো কম। আমার ভাই এখানে জন্ম, সে এয়ারফোর্স পাইলট, সাম সময়ের পরে তাকে ফ্লাই করতে দেওয়া হয় না, মানে এত খারাপ অবস্থা। বলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন। আপনি বুঝবেন না, আপনি কাঁদতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না। তো আপনি যদিও বলছেন যে হয়তো আমরা যে প্রশ্নগুলোই করব উত্তরটা প্রায় একই রকম হবে, কিন্তু বিষয়টা আলাদা, যে কোনটা রাখলে কি হতে পারে অনেকেই আমরা জানি না। হয়তো মনে করেন আচ্ছা ছুরি রাখলে হয়তো ক্ষতি হতে পারে বা আইনের হতে পারে, কিন্তু আরেকটি যে বিষয়টা আমি বলবো সেটি হয়তো তার হয়তো ধারণা আছে বা আমারও ধারণা আছে, এটা আর এমন কি, সে কারণেই আমরা হয়তো একই জিনিস বলছি। এই ধরনের বিভিন্ন এগুলো করলে আমরা জানতে পারবো। সেক্ষেত্রে আপনার কাছে আর একটি প্রশ্ন করব যে মজা করে আমরা অনেকেই মজা করে পার্টিতে হোক বা যেখানে হোক, যেমন সামান্য ড্রাগ ব্যবহার করে থাকে, ড্রাগ, তো যেমন সেটা হতে পারে মারিজুয়ানা, হতে পারে পিলস, হতে পারে বে প্রোডাক্টস। যেমন আজকে আমি যখন সাবওয়েতে আসি, একটি খুব সুন্দরী একটি মেয়ে, বয়সও বেশি না, ব্যাপ খাচ্ছে সে, কিন্তু এটা তো সাবওয়েতে এসে পারে না এটা খেতে, যতদূর আমি জানি। তো এই ধরনের অভিযোগ একজন নন সিটিজেন তরুণের ইমিগ্রেশন কেসে কতটা ক্ষতি হতে পারে? একটা টার্ম আছে এগ্রাভেটেড ফেলনি, মানে ফেলনি না, কিন্তু ওরা ওগুলাকে ওই ধরনের নিয়ে আসছে। মোট কথা হচ্ছে যে কোনো অপরাধ যার শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, তাহলেই তার যদি গ্রিন কার্ডও থাকে তাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নেওয়া যায়, এগুলো একটা। আবার এই ধরনের সিচুয়েশন হলে বা ইভেন তার চেয়ে কম মিসডেমিনার হলো, এই যে এইগুলা পাবলিক নিউসেন্স, অমুক সমুক, হেলথ হ্যাজার্ড, অমুক বিভিন্নভাবে করে, হ্যাঁ, তার বিরুদ্ধে যদি অ্যাটলিস্ট মানে মিসডেমিনার কেস আনে, আমি অবাক হব না। এই হলো কথা, ভায়োলেশনও না। তারপরে গিয়ে কথাটা নামানো যায়, কি ব্যাপার, তারা আর ফেলিওর টু প্রসিকিউট করে ওটা সরে যাবে কিনা বা করবে না, তারা ডিসাইড করলো তারা এটা কেসটা মানে কোর্টে নেবে না, সেগুলো তারা করতে পারে। এবং ওইটার জন্যই আমরা খাটি। এই শুক্রবারও একটা আছে, তার জন্য অলরেডি আমি
ওই কি যেটা বলে প্রসিকিউটরের কাছে মোশন তো ওদের কাছে করে না, কিন্তু সাম সর্ট অফ ওইরকম করা যে তাদের জন্য কেসটাই মানে কোর্টের আগেই এটা শেষ করে দেওয়া যায়, এরকমভাবে চেষ্টা করা যায়। সেটা হচ্ছে পরের কথা, কিন্তু অলরেডি তো বিপদে তো এই জাতীয় একটা ব্যাপার। কাউকে একটা বাজে টেক্সট করলো, হ্যাঁ, কারোর ফোনে একটা বাজে মেসেজ রাখলো, কাউকে একটা এমন একটা টিমোজি পাঠালো, হ্যাঁ, যেটা একটা মানে মানে অপমানজনক, এই ধরনের ছোট ব্যাপারও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। স্কুল থেকে সাসপেন্ডেড হয়ে যেতে পারে, প্যারেন্টসকে ডাকাবে, মানে একটা শরমের ব্যাপার। তো এই যে জিনিসগুলা এইগুলা রিপোর্টেড হয়ে থাকে এবং এগুলো ঘটে। তারপরে এই যে যেটা আমি বললাম ছোট এই যে চুরি করা, শপলিফটিং করা, শুধু না, লাইব্রেরিতে গেল, বইটা নিয়ে আসলো, মানে না চেক আউট করে, এটা হয়তো একটা সে বীরত্বের মতো দেখালো, কিন্তু কথা হচ্ছে এর ফলে একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়ে গেল। সেটাই আরও প্রশ্ন আপনার কাছে করব। টেলিফোন ফেসবুকে একটা প্রশ্ন এসেছে, দেওয়ান মালিক, তিনি একটি প্রশ্ন করেছেন যে I-730 ফ্যামিলি পিটিশন অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশ থেকে অ্যাসাইলি হিসেবে আমেরিকা এসে 1 বছর পর I-485 গ্রিন কার্ডের আবেদন করেছি, তা প্রায় 14 মাস হয়েছে, আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রিন কার্ডের জন্য, আর নতুনভাবে কোনো ইন্টারভিউ দিতে হবে কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, যেমন ইন্টারভিউর কথাটা যেহেতু আসলো, ইন্টারভিউ হতেই পারে। কালকে সকালেই আমার একটা ইন্টারভিউ আছে যার অ্যাসাইলাম ভিত্তিক, কিন্তু গ্রিন কার্ড, হ্যাঁ, গ্রিন কার্ডের অ্যাসাইলাম হয়ে গেছে গ্রিন কার্ডের জন্য। এটা প্রত্যেকেরই গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ হতে পারে, এবং এখন মোটামুটি সবার ইন্টারভিউ নিচ্ছে। হ্যাঁ, এই হলো কথা। অনেক সময় অনেকের গ্রিন কার্ড ছাড়া ইন্টারভিউ ছাড়াও গ্রিন কার্ড হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আপনাকে ধরে রাখতে হবে ইন্টারভিউ হবে। আর 14 মাস, প্রথম কথা হচ্ছে যে রিসেন্টলি একটা ভালো জিনিস হচ্ছে যে আপনার ওই হয়ে গেলে, অ্যাসাইলাম হয়ে গেলে, তারপরের দিনই আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারতেন। আগে সবসময় ছিল যে কি বলে আপনি 1 বছর পরে করবেন, কিন্তু এখন আর এটা দরকার নেই, কারণ এত দেরি হচ্ছে। তারা চাচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডজুডিকেশন যেন 1 বছরের বেশি হয়, ফলে আপনি আগে করে রাখলেন, কারণ কিউতে পড়লেন আপনি, তারপরে যখন হয় তো ফলে ওইটা যখন অ্যাপ্লাই করছে তারপরে 14 মাস গেছে। এটা আমার কাছে খুব ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, ওনার ওয়ার্ক পারমিট আছে, A5 ক্যাটাগরি, উনি এখানে থাকতে পারতেছেন, উনি অ্যাসাইলাম যতদিন আছেন, উনি দরকার পড়লে একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে, নট ইন ইউর হোম কান্ট্রি, হ্যাঁ, মেক শিওর অ্যাবাউট দিস, হ্যাঁ, এইভাবে করে আপনি যেতে পারেন। সুতরাং আজকেও একজন আসলে তার হয়েছে, এর মধ্যে তার বিয়ে হয়েছে ফোনে, কিন্তু আমি বললাম ওই যে ফোনে বিয়ে করলে ওইটা কার্যকরী হবে না, ইট হ্যাজ টু বি কনজুমেটেড। তো উনি যেটা করলেন, উনি সে কোনো একটা দেশে যাচ্ছেন, মানে কোনো একটা প্রতিবেশী দেশে যাচ্ছে, ওইখানে ওনার বউ আসবে, হ্যাঁ, ওনারা একসাথে থাকবেন, হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে 14 মাস এমন কোনো বেশি সময় না। অনেক ধন্যবাদ দেওয়ান মালিক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ফাতেমা আক্তার, আপনার আদর্শের প্রতি আমার সম্মান রইল, কিন্তু এটি আপনার তো আমি পড়তে পারছি না। আপনার এই আদর্শের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবার প্রশ্নে আসি, সেটা ওই বারবার ঘুরে ফিরে একই রকম আসতে পারে। অনেক তরুণ বন্ধুরা যারা আমাদের আছেন, তারা গাড়ি নিয়ে একটু রেকলেস ড্রাইভিং, স্ট্রিট রেসিং বা সোশ্যাল মিডিয়া লাইভ করতে গিয়ে আইনি সমস্যায় পড়েছে, এরকম ঘটনা বহুত হয়েছে। তো একটি ট্রাফিক অফেন্স, যেটা আমরা হরহামেশাই খাচ্ছি, কখন ক্রিমিনাল চার্জের রূপ নিতে পারে? আপনার ওই যে রেকলেস ড্রাইভিং যেটা, সেটা আপনার ওইটাকে কোনো না কোনোভাবে, এটা শুধু ট্রাফিক টিকেটের ব্যাপার না, হ্যাঁ, এটা ক্রিমিনাল চার্জে নিয়ে যাওয়া যায়। আবার এটা করতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং আপনি সিন ত্যাগ করে, মানে ওই অবস্থানটা ত্যাগ করে আপনি চলে গেলেন, ওইটা ক্রিমিনাল অফেন্সে নেওয়া যায়। তারপরে আপনি আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আরে আশ্চর্য, ওই ড্রাইভিং ওয়াইল DWI, ওয়াইল ইনটক্সিকেটেড, হ্যাঁ, তো অনেকে একটু ওই অ্যালকোহল পান করে তারপর ড্রাইভ করে, তখন সাথে সাথে অ্যারেস্ট হবে, গাড়ি কনফিসকেট করা হবে, লাইসেন্স রিভোক হয়ে যাবে, লাইসেন্স কি যেন বলে সাসপেন্ডেড হয়ে যাবে, হ্যাঁ, এই ধরনের সমস্যা হবে। এবং এগুলা
মানে অনেক ধরনের মানে সাইড ইফেক্ট আছে আর কি, সোজা কথা আর কি। সাইড ইফেক্ট মানে ওই ডাক্তারি সাইড ইফেক্ট না, অন্যান্য ক্ষতিকর সমস্যা হবে। আর একটা কথা যেটা বললাম, এইখানে যেহেতু আমরা একটা ইমিগ্রেন্ট কমিউনিটি, আপনাদের মানে সবারই যদি ইভেন মানে গ্রিন কার্ডও থাকে, সিটিজেনশিপ সামনে আসতেছে, বিভিন্ন কিছু থাকে, হ্যাঁ, এবং যতদিন পর্যন্ত সিটিজেনশিপ না হবে ততদিন পর্যন্ত আপনাকে তো বের করে দেওয়া যায়, ইভেন সিটিজেনশিপ হলেও বের করে দেওয়া যায়, যেটা মানে আরেক দিনের বিষয় হবে। যাই হোক, তো ফলে যারা এই রকমের আমরা এখানে জন্ম না, তারা কিন্তু খুব সাবধানে আমাদের থাকা দরকার, খুব সাবধানে থাকা, কোনো না কোনোভাবে আমাদেরকে বিভিন্ন রকমের মানে ক্ষতিকর সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য আগাম একটা সিচুয়েশন থাকা থেকে এই জিনিসটা বুঝতে হবে। এটা না বুঝলে মানে পরে গিয়ে চোখের পানি নাকের পানি এক হবে, কিন্তু কোনো সমাধান হবে না। তো এই যে ড্রাইভিং, ইটস এ প্রিভিলেজ, ইটস নট এ রাইট, ইটস নট এন এন্টাইটেলমেন্ট। হ্যাঁ, তো ফলে এই যে এগুলা করলে, হ্যাঁ, এবং প্রচুর বাচ্চারা করছে, সবচেয়ে বড় জিনিস ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনি যদি একটা অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে যায়, হাতটা ভেঙে যায়, আপনার সবচেয়ে কে কান্নাকাটি করবে? বাপ্পাই কান্নাকাটি করবে না? আপনার কি হবে? আপনার সমস্ত জীবনটা চেঞ্জ হয়ে যাবে গিয়া। হ্যাঁ, আপনি যেখানে একটা টকবগে একটা তরুণী ছিলেন, আপনার জীবনটা কি হয়ে যাবে সেটার কথা একবার ভাববেন না আপনি? আর তাছাড়া অন্যরও তো ক্ষতি হয়ে যেতে পারে, সেই অধিকারও তো আমার নেই। আমি আগে বলি, আগে নিজের বুঝতে পাগলেও বুঝে, আগে নিজেরটা বুঝেন, আর অন্যের ক্ষতি হলে তো আপনার কি অবস্থা হবে বুঝতেই পারছে। তো আমরা যদি অনেক সময় দেখি ফেক আইডির কথা যদি আমরা আসি, ফেক আইডি ব্যবহার, বারে ঢোকা, ভ্যাপ কেনা বা ক্লাবে প্রবেশের জন্য অনেকে এটিকে হার্মলেস মিস্টেক বলে মনে করে থাকেন। আইনগতভাবে এটি কতটা গুরুতর ফ্রড বা আইডেন্টিটি রিলেটেড অফেন্স হয়ে যেতে পারে? ইট ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, ইট ইজ হোয়াট ইট ইজ। আমি জাস্ট এইটুকু বললাম যে এটার ফলে আপনি অ্যারেস্টেড হয়ে যাবেন, এবং আপনার বিভিন্ন ধরনের আপনার মিসডিমিনার এমনকি ফেলনি চার্জের দিকে নিয়ে যেতে পারে, যে যেভাবে করে জিনিসটাকে সার্কামস্টেন্স অনুযায়ী। আপনার যদি এখানে মিনিমাম চার্জও হয়, তাও তো এটা একটা ভয়ঙ্কর। মোট কথা হচ্ছে এটা ক্ষতিকর, এটা ক্রিমিনাল লয়ের আন্ডারে আপনি প্রসিকিউশনে পড়তেছেন। এর চেয়ে খারাপ কী অবস্থা তো? যেই মাত্র এগুলো হলো, আপনার এমপ্লয়মেন্ট, পড়াশোনা, সোশ্যাল লাইফ, আপনার বিভিন্নভাবে ইমিগ্রেশন আপনি এগুলোতে এফেক্ট করবে। তখন আপনার অবস্থাটা কী হবে? আপনি একটা ভালো কলেজে যেতে পারতেন, আপনার সমস্ত জীবন অন্ধকার হয়ে গেল। মানে সবগুলো দিকেই চিন্তা করতে হবে, কারণ আমি এমন একটি দেশ, এটা আইনের শাসন এবং আইনের প্রয়োগ দুটো সমানভাবে চলে। সুযোগ দিলে কখন আবার শেষ হয়ে যাবে সময়টা। একটা বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যারা ইয়াং জেনারেশন আছে, আপনারা মানে আমাদের অনেকেই বিভিন্নভাবে আমরা মেলামেশা করি। হ্যাঁ, আপনারা কাইন্ডলি বেয়াদবি হিসাবে নেবেন না, কিন্তু এগুলা বাস্তবতা। তো ফলে আপনি যদি আন্ডার এইজড, মানে ওই যে 18-এর নিচে কোনো বাচ্চার সাথে, মানে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক হয়, সেটা যদি একটা পর্যায়ের পরে যায়, এগুলো নিয়ে কিন্তু বহু কেস আছে। নিজেরা কিছু বললো, মেয়ে কিছু বললো, মেয়ের বাবা মা ফাইন্ড আউট করলো, মানে এগুলো স্ট্যাটুটরি রেপের পর্যায়ে চলে যাবে। মানে ওই মেয়ের ইন্টেন্ট কী ছিল সেটা বিবেচনাই করা হবে না। সুতরাং এই ধরনের আরও বিভিন্ন কিছু আছে, হ্যাঁ, যে এগুলা করতে গিয়ে এগুলা নিয়ে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন না, সেই জন্য লেট মি বি দ্য ব্যাড গাই। হ্যাঁ, যে এই ধরনের যে সিচুয়েশনগুলো আপনি ভাবতে পারেন যে কত সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো এটাও ভাবতে হবে, এটা শুধু একটা ছুরির ব্যাপার না, একটা মারামারির ব্যাপার না, একটা দুজনের একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে একদিন কোনো একটা ভুল হয়ে গেল, এই ভুল শুধু রেগুলার ভুল না, এগুলোর অনেক সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। আপনার কাছে একটি বিষয়ে জানতে চাইবো, যে অনেক সময় আমরা দেখেছি, বা যদি কখনো কোনো তরুণকে পুলিশ রাস্তা থেকে বা স্কুল থেকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে যে একজন মাইনর হিসেবে তোমার বা তার কি মৌলিক অধিকারগুলো আছে, যদি জানতে চাই, কি বলবে? প্রথম কথা হচ্ছে যে আপনি ল এনফোর্সমেন্টের মানুষদের সাথে রেসপেক্টফুল হবেন, এই ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু আপনি জানবেন আপনার একটা রাইট আছে, এবং আপনি লয়ার ছাড়া ল এনফোর্সমেন্টের লোকজনদের সাথে কেউই, ছোট হোক বড় হোক, কেউই কথা বলবেন না। হ্যাঁ, এখানে এগুলা বলতে গিয়ে একটু সমস্যা হয় আমাদের, কারণ এটার সাথে একটু টাকা পয়সার সম্পর্ক আছে।
হয়তো আমি আপনারা ভাবতে পারেন যে আমি ওদিকে প্রলুব্ধ করতেছি নাকি কাউকে যে আপনারা আমার কাছে আসেন, টাকা পয়সা দেন ইত্যাদি। নো, আপনারা যেখানে যান সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, তো গেল। কিন্তু কথাটা হচ্ছে আপনি ল এনফোর্সমেন্টের সাথে সোজা কথা একটাই বলতে হবে, আই নিড টু সি মাই লয়ার। আপনি রেসপেক্টফুল হবেন, Right. আপনি Submissive, হ্যাঁ। কথা বলবেন না, তখন আবার ওইটার উপর আবার আপনি আইন কি জানি বলে যে আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দিচ্ছেন, ওইটা একটা এডিশনাল চার্জ। মানে মরার উপরে খাড়ার ঘা হয়ে দেখা দেয় অনেক সময়। আপনি একটু আগে উদাহরণ দিয়েছিলেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটির এক বাচ্চা শপলিফটিং এর কথা বলছেন, মা আবার দোষ স্বীকার করেছে ইত্যাদি ইত্যাদি বলেছেন। তারপরেও আপনাকে একটু প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই যে অনেক অভিভাবক ভয় বা লজ্জার কারণে সন্তানের বিরুদ্ধে ওটা অভিযোগ পুলিশের কাছে বা স্কুল বা পুলিশের কাছ থেকে লুকোনোর চেষ্টা করেন। এতে কি পরিস্থিতি আরো জটিল হয়ে যায় না? সেক্ষেত্রে কি করবে তারা, কি করা উচিত তাদের? প্রথমত হচ্ছে আমি পুরো ব্যাপারটা তো যেহেতু শুনি নাই, কিন্তু কথা হচ্ছে যে এই যে লুকোনো, তখনই আপনি বুঝলেন যে এটা একটা ফ্রডুলেন্ট একটা ইন্টেন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা হয়েছে। এখন ওইটা করলে মানে মোট কথা হচ্ছে সামহাও আপনার এগুলার ক্রিমিনাল কনসিকুয়েন্সেস আছে এই ধরনের কার্যকলাপে। তখন বাচ্চাটাও বিপদে পড়লো। বাচ্চা বলতে একেবারে খুব ছোট বাচ্চা না, হ্যাঁ, যেই কিশোর বা তরুণ আছে, বাবা মাও বিপদে পড়বে। হ্যাঁ, তারপরে আরও আছে এই ধরনের সিচুয়েশনে যদি আপনার আরও তো অনেক কিছুই আছে। ফ্যামিলি কোর্টে আপনার অ্যাবিউজের ব্যাপার আছে, আরও বিভিন্ন কিছু আছে, ওদিকে আজকে আর না গেলাম। কিন্তু কথা হচ্ছে যে মোট কথা হচ্ছে ইমোশনের বশবর্তী হয়ে, ক্ষণিকের রাগান্বিত হয়ে আপনি এমন কিছু করা ঠিক হবে না যাতে করে এটা সাম কাইন্ড অফ ইললিগাল অ্যাক্টিভিটিস, আনএথিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে গিয়ে পড়ে। আপনি হয়তো মানে এটা আপনি একটা মানে একটা ফাইট হচ্ছে, আপনাকে কেউ কিছু একটা খারাপ কথা বললো, আপনি জাস্ট ইউ ওয়াক অ্যাওয়ে। ওইটা আপনার দুর্বলতা না, এটা দুর্বলতা না। আপনি একটা ভবিষ্যৎ সম্ভাবনাকে আপনি একবার মনে আছে আপনার একটা ফুটবল খেলা হচ্ছিল, ফাইনাল ওয়ার্ল্ড কাপ খেলা, ওই যে জিদান নামে একজন বিখ্যাত ছিল, হঠাৎ দেখা গেল সে একজনকে একটা মাথা দিয়ে ঠোকা দিয়ে কিছু একটা করলো, সাথে সাথে তাকে পুলিশ দিয়ে এসকর্ট করে নিয়ে চলে গেল। তার সমস্ত হি ওয়াজ সাপোজ টু বি দ্য বেস্ট প্লেয়ার, এভরিথিং গন, হি ওয়াজ রেড কার্ড দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। ওই লোকে তাকে পরে শোনা গেল তার মাকে নিয়ে বোধহয় কোনো একটা গালি দিয়েছে। তো সে হি হ্যাজ 37 reasons to do that, কিন্তু it's not, it's understandable, it's understood but not excused. আমাদের হাতে আর ঠিক 3 মিনিট সময় আছে। এর মধ্যে আপনার কাছে একটু জানতে চাইবো, মানে পরামর্শ বা আপনার কাছ থেকে যদি জানতে চাই যে একজন অ্যাটর্নি হিসেবে বাংলাদেশি আমেরিকান যারা আমরা আছি বা পরিবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে থাকে, এরকম 5টি ভুলের কথা যদি আপনি বলেন যে একটি ছোট্ট ঘটনাকে ক্রিমিনাল বা ইমিগ্রেশন ক্রাইসিসে পরিণত করতে পারে, আপনার এই 5টি উপদেশের মাধ্যমে যাতে এই দুটো বিষয় থেকে এড়িয়ে যাওয়া যায়। এর প্রত্যেকটাই তো হ্যাঁ আপনি, এবং এগুলো আপনিই বললেন। সেটা হচ্ছে সে স্কুলে পড়ে, স্কুলে ফাইটস হতে পারে, কি জানি বলে নাইফ নিয়ে গেল, হ্যাঁ, এবং আপনাকে সবসময় জ্বালাচ্ছে, আপনি মানে আপনাকে বুলিং করতেছে, আপনি তখন একবার ফাইট ব্যাক করলেন, আপনি বিপদে পড়ে গেলেন, ছুরি নিয়ে গেছেন। তারপরে স্কুলে তো বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা থাকে, আপনি এমন সব বাচ্চাদের সাথে মিশতেছেন, তখন ওদের যদি অন্য কোনো গ্যাং অ্যাফিলিয়েশন থাকে, আপনাকে ওইটার সাথে অ্যালাইন করে পুলিশ আপনাকে ওই ডাটাবেজে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে প্রচুর ড্রাগের জিনিসপত্র হয়, হ্যাঁ, ম্যারিজুয়ানা ইত্যাদি, এগুলো যতই আপনার এইগুলো আইন করেছে ইত্যাদি কি করেছে, কিন্তু কথাটা হচ্ছে ফর ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, ফর ওই যে কি জানি বলে যে গুড মোরাল ক্যারেক্টারের আন্ডারে হেন কিছু নাই যেগুলো করতে পারে না। হ্যাঁ, তো এই যে জিনিসটা হচ্ছে, তারপরে একটা জিনিস যেটা নিয়ে মানুষের কথা বলে না, কিন্তু আমরা জানি আপনার এই যে জিনিসটা বললাম যে মানে সেক্সুয়াল অফেন্সার, মানে সেক্স অফেন্সগুলো যেগুলো আছে এইগুলা খুবই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই যে শপলিফটিংয়ের যে ব্যাপারটা, এগুলো হচ্ছে, এগুলা এক ধরনের বাহাদুরি হিসাবে দেখা হয়। হ্যাঁ, এগুলা হচ্ছে তো ফলে, এবং এগুলা কিন্তু শুধুমাত্র যে ওইভাবেই করে ধরা পড়ছে তা না, কারোর সাথে হয়তো কারো একটা বিভেদ আছে, তখন এই জিনিসটাকে ওইভাবে করে রিপোর্ট করছে। কালকেও আমার কাছে একজনে আসলো, তারা বিয়ে করেছে,
বিয়ে করেছে এবং ওই বিয়ে না, মানে রেগুলার বিয়ে না, কোনভাবে নাকি আজকাল বিয়ে শাদী হয় কিভাবে করে, হ্যাঁ ওইভাবে বিয়ে করেছে, ওটার কোনো মানে কাগজপত্র নাই গেল, কিন্তু ওই লোকে কি চিট করেছে, ভালো কথা। এখন তার বিরুদ্ধে আসছে কিভাবে ওই ধর্ষণ মামলা দেওয়া যায়। তো এরকমের অন্য কোনো, এবং দেখা গেল সে তাকে তার জন্য পিটিশন করতে পারতেছে না, বিকজ সে প্রথমে আশ্বাস দিয়েছিল সে পিটিশন করতে পারবে, এখন তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় ধর্ষণ মামলায়, হ্যাঁ তাকে মানে ফাঁসিয়ে দেওয়া যায় কি না। আমি তাড়াতাড়ি বিদায় করলাম আর কি। মানে এই যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে সবাইকে সেইখানে ওইখানে তাদের মেয়ে আছে, বলে দিল যে তার সাথে তার এরকমের তাকে চেষ্টা করেছিল ইত্যাদি করেছিল, হ্যাঁ মানে এরকমের আমাকে লয়ার বলেছে যে আমার বিশ্বাস না ছেলেটা মিথ্যা কথা বলতে চায়। আবার কিভাবে একটা মেয়ে মিথ্যা কথা বলতে পারে, এই যে কথাবার্তা আপনি ভাবতে পারবেন না। এরকম অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। শেষ পর্যায়ে এসে দেখলাম যে ফেসবুকে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি দুঃখ প্রকাশ করছি সময় অভাবে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না, তবে আগামীকালও একজন আইন বিশারদ থাকবেন, যদি এই প্রশ্নগুলো আগামীকাল করেন নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। জনাব মিজানুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ এবং অনেক দূর থেকে আসেন, বারবারই আমরা বলি সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হন এবং খুব চমৎকার করে আলোচনা করেন, দর্শকদের প্রশ্নের উত্তর দেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে, আইনের দিক নিয়ে আমরা কথা বলেছি, ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় অফেন্স হয়ে যেতে পারে, আমাদের জীবনটাকে একেবারে খাদের কিনারায় পৌঁছে দিতে পারে, স্বপ্ন আশা ধূলিসাৎ হয়ে যেতে পারে। সুতরাং সময় থাকতে আমরা সচেতন হই এবং সে বিষয়টির জন্য আজকের অনুষ্ঠানটি আমরা অবতারণা করেছিলাম, আলোচনার বিষয়টি আমরা নির্ধারণ করেছিলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।